প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী সমাধানের নতুন একটি লেকচারে তোমাকে স্বাগতম। ভাইয়া, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এর উপর লেকচারটা হচ্ছে। আমরা এখানে টাইপ ভিত্তিক বহু নির্বাচনীগুলো সমাধান করেছি। এর আগের ক্লাসে কিন্তু আমি 3টা বা 2টা টাইপ কভার করে দিয়েছিলাম। সেই 2টা টাইপের মধ্যে ছিল হচ্ছে আমাদের স্ক্রু গজ ও ভার্নিয়ার স্কেল, আর হচ্ছে পরিমাপের ত্রুটি। অধ্যায় 1-এর যত টাইপের ওইখানে এমসিকিউ হওয়া পসিবল, ওই 2টা টাইপের মধ্যে যত ধরনের এমসিকিউ হওয়া পসিবল সেটা কিন্তু আমরা ডিসকাস করেছি। সেই ক্লাসটা তোমরা যদি করে থাকো, আজকে হচ্ছে ওইটার আন্ডারে দ্বিতীয় ক্লাস। আজকের মাধ্যমেই আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের যত টাইপের এমসিকিউ আছে সব কিছু শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে মিথ্যা কথা। সত্যি কথা হচ্ছে আর একটা টাইপ বাকি থাকবে, সেটা হচ্ছে বিজ্ঞানীদের অবদান। তো ওই বিজ্ঞানীর অবদান, ওই টপিকটা জাস্ট আমি হচ্ছে ওখানে তো বোঝার কিছু নাই, মুখস্থ। ওইটা টাইপ অনুযায়ী এমসিকিউ ভাগ করে আমি তোমাদের হচ্ছে পিডিএফটা আপলোড করে দিব, সেটা থেকে তোমরা জাস্ট দেখে নিবা। বাট যেগুলো বুঝার জিনিসপাতি আছে সেটা আজকেই আমি বুঝাই দিব। আজকেই হচ্ছে গিয়ে তোমাদের এই যে চ্যাপ্টার 1-এর যত টাইপের এমসিকিউ আছে শেষ হবে। সো আর কথাবার্তা না বাড়ায় চলো আজকে আমরা দেখি যে কি আমরা আজকের ক্লাসে করব। তার আগে একটা রিক্যাপ ভাইয়া, গত ক্লাসে কি করেছিলাম। এই যে দেখো, টাইপ 1-এ ছিল আমাদের পরিমাপের যন্ত্রপাতি, এখানে ছিল ভার্নিয়ার স্কেল ও স্ক্রু গজ। ভার্নিয়ার স্কেল কি, স্ক্রু গজ কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরে সূত্রগুলো দেখেছি এবং এই এমসিকিউগুলো কিন্তু আমরা সলভ করেছিলাম, তাই না? এই এমসিকিউগুলো আমরা সলভ করেছিলাম আর এগুলা ছিল তোমাদের এইচডব্লিউ, যেটা তোমরা অনেকেই কিন্তু করে ফেলেছো। এগুলো তোমাদের এইচডব্লিউ ছিল। তারপরে পরিমাপের ত্রুটি আমরা দেখেছিলাম, 2 প্রকার ত্রুটি ছিল, আমাদের চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। সেই রিলেটেড টপিকটাও আমরা দেখেছি অ্যান্ড এই রিলেটেড কিছু এমসিকিউ আমরা সলভ করেছি। আজকে আমাদের অধ্যায় 1-এর নতুন একটা গরম গরম টাইপ, এই টাইপটার নাম হচ্ছে রাশি ও রাশির প্রকারভেদ। এই টাইপটার নাম কি ভাইয়া? এই টাইপটার নাম হচ্ছে রাশি ও রাশির প্রকারভেদ। আশা করতেছি যে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, এখানে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছ। প্রথমে আসি ভাইয়া রাশি। তো রাশিকে যদি আমরা মোটা দাগে ভাগ করতে চাই, তাহলে রাশিকে আমরা যদি মোটা দাগে ভাগ করতে চাই 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমরা দিকের উপর ভিত্তি করে ভাগ করতে পারি, আর হচ্ছে আমরা রাশির নির্ভরশীলতার উপর ভিত্তি করে ভাগ করতে পারি। তো এখন দিকের উপর ভিত্তি করে রাশিটা হচ্ছে আবার 2 প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। সো সেটা নিয়ে আর আলোচনা করলাম না। বাট আমাদের রাশি, মূলত রাশিকে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করে থাকি। সো রাশিকে আমরা মূলত কয় ভাগে ভাগ করে থাকি ভাইয়া? রাশিকে আমরা মূলত 2 ভাগে ভাগ করে থাকি। সো একটাকে আমরা বলবো হচ্ছে মৌলিক রাশি, একটাকে আমরা বলি হচ্ছে কি বলতো মৌলিক রাশি, একটাকে বলি হচ্ছে আমরা মৌলিক রাশি, একটাকে বলি হচ্ছে মৌলিক রাশি, আর একটাকে বলি হচ্ছে আমরা লব্ধ রাশি। কি রাশি বলি ভাইয়া? লব্ধ রাশি। লব্ধ রাশি, বা এটার অপর নাম হচ্ছে যৌগিক রাশি। এটাকে আমরা যৌগিক রাশিও বলি, যৌগিক রাশি। সো আমাদের যৌগিক রাশি, তো একটা হচ্ছে আমাদের লব্ধ রাশি, আর একটা হচ্ছে আমাদের যৌগিক রাশি, আর আরেকটা হচ্ছে কি আমাদের মৌলিক রাশি। এখন ভাইয়া মৌলিক রাশি কি? যে সকল রাশিগুলো একদম স্বাধীন বা নিরপেক্ষ, মানে অন্য কোনো রাশির উপর নির্ভরশীল না এরা, বরং অন্যান্য রাশিগুলো এই রাশির উপর নির্ভরশীল, তো সেটাকে আমরা কি বলি বলতো? মৌলিক রাশি। তো এখন মোটা দাগে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি আমাদের মৌলিক রাশিগুলো, একদম সুন্দর করে এই 7টা মৌলিক রাশি। এখন ভাইয়া লব্ধ রাশি কোনগুলা? মৌলিক রাশি ছাড়া যা আছে সব লব্ধ রাশি। তাহলে শর্টকাট রুলস হচ্ছে তুমি জাস্ট হচ্ছে রাশি ও রাশি প্রকারভেদের মধ্যে মৌলিক রাশিগুলো জাস্ট মুখস্থ করবা। 7টা মৌলিক রাশি আছে, এই রাশিগুলোর বাইরে যা থাকবে সবই লব্ধ রাশি। ঠিক আছে? এখানে আমরা যেমন হচ্ছে আমি তোকে উদাহরণও দিচ্ছি। যেমন মনে করো হচ্ছে আমরা যদি ভর পরিমাপ করি, তাহলে ভর একটা কি রাশি বলতো? মৌলিক রাশি। কিন্তু আমরা যদি এখানে একটা বেগ পরিমাপ করি, তাহলে বেগ একটা লব্ধ বা যৌগিক রাশি। এটা কেন? এটা আমি তোমাকে বুঝাই। ভরের মধ্যে শুধুমাত্র এম আছে, বাট বেগের মধ্যে কি কি আছে দেখো তো। বেগকে তুমি যদি বেগের সূত্রটা লিখো, সূত্রটা তো সবাই জানো, ওইটাই তুমি জাস্ট লিখো। ধরো এস ইকুয়াল টু ধরো সমবেগী ভিটি। তো তুমি এখানে খেয়াল করো যে আমাদের এখান থেকে তাহলে ভি ইকুয়াল টু কী আসে বলো তো? ভি ইকুয়াল টু আসে হচ্ছে এস বাই টি। তো এস মানে কি বলো তো? দূরত্ব। এস মানে হচ্ছে আমাদের দূরত্ব বা সরণ, যেটাই বলো। এস হচ্ছে আমাদের দূরত্ব বা সরণ। এস মানে হচ্ছে আমাদের দূরত্ব বা সরণ। আর হচ্ছে আমাদের টি। টি কি আমাদের? টি কি? টি হচ্ছে কি আমাদের সময়। টি হচ্ছে আমাদের সময়। তাহলে ঘটনাটা কি ঘটলো ভাই? বলো 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 বলো। আমাদের এই যে একটা লব্ধ রাশি আছে, সেই লব্ধ রাশির দেখো আমরা বেগ এস ইকুয়াল টু ভিটি। তো এখানে আমাদের এই যে ভি সমান সমান পাচ্ছি দূরত্ব বাই সময়। তাহলে বলো তো এখানে দূরত্ব, এই যে দৈর্ঘ্য, দূরত্ব আর দৈর্ঘ্য একই তো কথা। তো দূরত্ব এটা একটা কি রাশি বলো তো? মৌলিক রাশি। এটা হচ্ছে আমাদের একটা কি? মৌলিক
মৌলিক রাশি। আর এই যে সময়, এই যে সময়, এই যে দেখো সময়ও একটা কি রাশি বলো? মৌলিক রাশি। তো এই যে সময়, এটাও একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, এটা হচ্ছে আমাদের একটা মৌলিক রাশি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা মৌলিক রাশি। তাহলে আমরা দেখলাম যে বেগ একটা রাশি যেটা দুইটা মৌলিক রাশির সাহায্য নিয়ে, দুইটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়েছে। তাইলে আমাদের বেগ কিন্তু শুধুমাত্র একটা রাশির উপর নির্ভরশীল না, দুইটা রাশির উপর। এভাবে বল, ত্বরণ, তারপর হচ্ছে তোমার গিয়ে কি বলে বল, ত্বরণ, তারপরে তোমার কাজ, ক্ষমতা, শক্তি, সবগুলা যতগুলো এককই আছে সবগুলা রাশি হচ্ছে কি বলতো? যৌগিক রাশি। তার মানে আমরা যৌগিক রাশি নিয়ে এত কথাবার্তা বলবো না। তাহলে আমরা জাস্ট যৌগিক রাশি কাকে বলবো? যে সকল রাশি অন্যান্য রাশির উপর নির্ভরশীল তাদেরকে আমরা বলবো যৌগিক রাশি। যে রাশিগুলো অন্যান্য রাশির উপর নির্ভরশীল না তাদেরকে আমরা বলবো মৌলিক রাশি। তো যৌগিক রাশি আমাদের আলাদাভাবে মুখস্থ করার কিচ্ছু নাই। এটা বৈশা মুখস্থ করতে পারলাম মৌলিক রাশি, যৌগিক রাশি, এগুলো কোনো দরকারই নেই। তুমি জাস্ট করবা কি, দেখো ভাইয়া, এখান থেকে জাস্ট মৌলিক রাশিগুলো পড়ে ফেলো। জীবনটা এত সহজ কেন রে ভাই? জীবনটা অনেক সহজ। এই মৌলিক রাশিগুলো পড়লে যদি অপশনে দেখো এগুলোর বাইরে নাই, বলবে কোনটা মৌলিক রাশি কোনটা যৌগিক রাশি, দেখবে যে মৌলিক রাশি নাই, তাহলে যেটা নাই সেটাই তাহলে মৌলিক রাশি বাদে যেটা আছে সেটাই যৌগিক রাশি। শেষ। এমসিকিউর জন্য এর বাইরে আর কি লাগে? হুদাই এত প্যারা নেওয়ার দরকার নেই। তো গেল আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নির্ভরশীলতার উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি। এখন আমরা দেখি দিকের উপর ভিত্তি করে। আমরা যদি দেখি দিকের উপর ভিত্তি করে রাশি কত প্রকার, দিকের উপর ভিত্তি করে তো রাশিকে আবার দিকের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তো ওই দুইটা ভাগ কি? একটা ভাগ হচ্ছে স্কেলার, স্কেলার রাশি, আর একটা ভাগ হচ্ছে কি বলতো? ভেক্টর রাশি। ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই স্কেলার রাশি কি? সহজ কথা, দিকের প্রয়োজন নাই। সহজে মনে রাখো ভাই, এটার কোনো দিকের প্রয়োজন নাই। যদি দিকের প্রয়োজন না থাকে তখন সেটাকে আমরা কি বলি বলো তো? দিকের প্রয়োজন নাই, তখন সেটাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। আর এটার সাথে মানের সাথে দিকের প্রয়োজন, মানের সাথে দিকের প্রয়োজন, তো এইটা হচ্ছে আমাদের কি বলতো? ভেক্টর রাশি। এখন ভাইয়া বুঝান। যদি না বুঝো তাহলে দেখো স্কেলার রাশি কি ভাই মানের সাথে আমি যদি বলি এই যে আমার হাতে একটা কলম দেখতেছো, তো আমি যদি বলি এই কলমটার দৈর্ঘ্য কত, তুমি বলবা যে ভাইয়া, ধরো বললা যে আচ্ছা ঠিক আছে, এটার দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার হবে। তো এখন তুমি যদি বলো 5 সেন্টিমিটার, ঠিক আছে, তুমি সঠিক উত্তর দিছো, কোনো টেনশন নেই। কিন্তু তুমি কি এটা বলবা যে কলমটার দৈর্ঘ্য 5 মিটার দক্ষিণ দিকে? এটা বলবা? আবার বলবা কি কলমটার দৈর্ঘ্য 5 মিটার উপরের দিকে বা নিচের দিকে বা ডানে বা বামে? এগুলো তো বলবা না, এটা বলার দরকারও নেই। তাহলে দৈর্ঘ্যটা যদি বলো শুধুমাত্র 5 মিটার, তাহলে এই কলমের দৈর্ঘ্যটা কি হয়ে যাবে বলো তো? স্কেলার। তখন এটা দিকের প্রয়োজন নাই, এই দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের কি নাই? দিকের প্রয়োজন নাই। এখন আরেক দল আছে যে বলবে যে ভাইয়া দৈর্ঘ্য এটা মাপার জন্য তো দিকের প্রয়োজন নাই। তা আমরা তো দৈর্ঘ্যেরও দিক দিয়ে মাপি। যেমন আমার স্কুল হচ্ছে ধরেন উত্তর দিকে, আমার বাসা থেকে উত্তর দিকে ধর হচ্ছে 50 মিটার গেলেই আমার স্কুল। তাহলে আমি যদি বলি যে আমার বাসা থেকে স্কুলের দূরত্ব 50 মিটার উত্তর দিকে, তাহলে তো দৈর্ঘ্যকেও তো আমরা হচ্ছে দিক দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, করতে পারো, কথা বুঝো। যদি তোমার সম্পূর্ণরূপে প্রকাশ করতে দিকের আসলেই দরকার হয়, তাহলে দৈর্ঘ্য একটা কি হয়ে যাবে? ভেক্টর রাশি হয়ে যাবে। তাহলে দিকটা হবে তোমার স্কুলের দিকে, আর 50 হবে তোমার হচ্ছে ওই যে ভেক্টর রাশির মান। তার মানে একটা স্কেলার রাশি আর ভেক্টর রাশি, সেটা আসলে আসমান থেকে টপকায় না, ঠিক আছে? মানুষের প্রয়োজনে মানুষ সেটাকে প্রকাশ করে। এখন এই কলমটা মাপতে গেলে এটা উত্তর দিকে না দক্ষিণ দিকে, দিকের কোনো প্রয়োজন নাই। সো এইটা হচ্ছে আমাদের একটা কী বলো? স্কেলার রাশি। আর তোমার স্কুল কোথায় আছে তোমার বাসা থেকে, সেটার জন্য তো একটা দৈর্ঘ্য লাগবে। যেমন কলমের দৈর্ঘ্য লাগছে, তো স্কুল কত দূরে আছে সেটার জন্য তোমার দৈর্ঘ্যও লাগবে, এবং কোন দিকে আছে সেটা তোমার দিকও লাগবে। তাহলে দেখো এই ক্ষেত্রে দৈর্ঘ্য যে ক্যালকুলেশন, তোমার স্কুলের যে দূরত্বটা, সেটা একটা কি হয়ে গেল বলতো? স্মরণ হয়ে গেল, বা সেটা একটা ভেক্টর রাশি হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে আমরা এইটা আসলে ডিপেন্ড করে যে দিক দরকার আছে নাকি নাই। যদি দিক দিয়ে দাও, দিক উল্লেখ থাকে, তাহলে সেটা হবে ভেক্টর রাশি। দিক উল্লেখ থাকলে না থাকলে ভেক্টর রাশি, স্কেলার রাশি। তো এখন এখানে কি লাগে ভাইয়া? কিছুই লাগে না, যদি কনসেপ্টটা বুঝলে উদাহরণ লাগে। তো উদাহরণগুলো সব এখানে দিয়ে দিছি। যেমন দৈর্ঘ্য একটা কী রাশি? স্কেলার রাশি। ভর, সময়, তাপমাত্রা, মোট কথা 7টা মৌলিক রাশি স্কেলার রাশি।
এখানে 7টা যে মৌলিক রাশি আছে তারাই হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, মৌলিক রাশিগুলো নিয়ে একটু আলোচনা করি। মৌলিক রাশি হচ্ছে 7টা: দৈর্ঘ্য, ভর, সময়, বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, তারপর হচ্ছে দীপন তীব্রতা। ঠিক আছে, এই 7টা হচ্ছে কি আমাদের মৌলিক রাশি। আর এদের একক হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে কেলভিন, আর পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল, আর দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। আর এদের হচ্ছে গিয়ে সিম্বল, এটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের একটা চিত্র, আশা করি তোমার জীবদ্দশায় 2 বছরে একবার হইলেও দেখছো। যদি না দেখো তাহলে আমার মতো হতভাগা এই দুনিয়ায় আর নাই। ঠিক আছে, হতভাগা তোমরা না, হতভাগা হচ্ছে আমি। তো এখান থেকে দেখো স্কেলার রাশি আমাদের কি বলে, এই যে স্কেলার রাশিগুলোর মধ্যে আছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি, ক্ষমতা, চাপ, ঘনত্ব, চার্জ, দ্রুতি, তাপ, আয়তন, বিভব, স্থিতিস্থাপকতা। এগুলো কোনোটার জন্য কিসের দরকার পড়ে না, দিকের দরকার পড়ে না। ধরো তোমার এই যে আমি তোমাকে বলি তাপমাত্রা মাপবা, তাহলে এটা কত গরম নাকি ঠান্ডা, এটা তো উত্তর দক্ষিণ বলার দরকার পড়ে না। কাজ মাপবা, কতটুকু কাজ করলা, তাই না? তাহলে কাজ মাপতে গেলে কাজ একটা কী রাশি? স্কেলার রাশি। তো অনেকে বলবে যে ভাইয়া কাজের সংজ্ঞা অনুসারে তো আমরা জানি যেদিকে বল প্রয়োগ করব সেই দিকে হচ্ছে আমাদের স্মরণ হয়, তাহলে তো কাজের একটা দিক আছে। ওটা ওরকম না ভাইয়া, কাজের শুধু কি হয়, মান হয়। বাট আমরা একটা নির্দিষ্ট দিকে স্মরণ হলে কাজ ধরি, বাট কাজের শুধু মান হয়, দিক নিয়ে আমরা কাজে আলোচনা করি না। শক্তিও শুধু মান, দিক নিয়ে আমরা আলোচনা করি না। ক্ষমতা, কাজ, শক্তি, ক্ষমতা, এগুলোর দিক নিয়ে আমরা আলোচনা করি না। দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট, নিচের কোনটি স্কেলার রাশি, এগুলো এটা আসে। আবার এই যে চাপ স্কেলার রাশি, এটা মনে রাখবা। ঘনত্ব, চার্জ, দ্রুতি, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে আয়তন এগুলো আসে, এগুলো অপশনে দিয়ে দেয়, নিচের কোনটি স্কেলার রাশি। এই যে তারপর হচ্ছে এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো খুব কম আসে, বাট বলতে পারো যে ওভারঅল এগুলাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো ভেক্টর রাশি কি ভাইয়া, যে সকল রাশিকে প্রকাশ করতে গেলে মানের সাথে দিকেরও প্রয়োজন পড়ে, সেগুলো ভেক্টর রাশি। যেমন এই যে সরণ, দেখো দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য কোথায়? মনে করো আমি এখানে একটা দাগ, এখান থেকে এখানে যাব, এই যে ন্যূনতম দূরত্ব না, এটাই হচ্ছে সরণ। তাহলে দেখো নির্দিষ্ট দিকে ন্যূনতম দূরত্ব সরণ, বাট তুমি এভাবে গেলা, কোনো নির্দিষ্ট দিক মেনটেন করো নাই, তো এইটা হবে কি তোমার দূরত্ব। এগুলো তো আমি আমার বেসিক ক্লাসে বুঝে আসছিলাম 2য় অধ্যায়ের। তাও দেখো এখানে আমাদের এই রাশি নিয়ে আমাদের এখানে প্রশ্ন আসে, তো আমি তোমাকে এটা বুঝাই দিলাম। ঠিক আছে, তাহলে দূরত্ব হচ্ছে যে কোনো দিক নেই, যে কোনো দিকে যতটুকু যাবা, তো সেটার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, তো সেটা হচ্ছে স্কেলার। বাট দূরত্বটাকে যদি তুমি নির্দিষ্ট দিক দিয়ে দাও, তাহলে নির্দিষ্ট দিকে যতটুকু যাবে সেটা হবে সরণ। মান এক হবে না, কিন্তু তুমি একই জায়গায় পৌঁছাতে পারবা। তো এখানেই হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, তো এখানে আমাদের ভেক্টর রাশি। তো আমাদের সরণ, বল, বেগ, ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ভরবেগ, তারপর হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র, টর্ক, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, মহাকর্ষীয় ক্ষেত্র, পৃষ্ঠটান বল, এইগুলো সবগুলো হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি। জাস্ট এতটুকু বুঝলেই হবে। তো এই টাইপ রিলেটেড। এখন আমরা ডিরেক্টলি এমসিকিউ প্রশ্নে চলে যাই। সো এমসিকিউ প্রশ্ন সলভ করতে গিয়ে প্রথম প্রশ্নটার দিকে আমরা একটুখানি তাকাই। কোনটি লব্ধ রাশি? আচ্ছা, লব্ধ রাশি মানে কি বলতো? যৌগিক রাশি। তাহলে আমরা এখানে দেখলাম তাপ, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা। তো এখানে আমাদের দেখো, এখান থেকে আমাদের হচ্ছে এই যে এখানে কোনটা আছে বলো? এই যে তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, বৈদ্যুতিক প্রবাহ, সময়, একটাও কিন্তু নাই। এখানে কিন্তু তাপমাত্রা ছিল, তাপ কিন্তু ছিল না। এই যে তাপ একটা কি বলতো? শক্তি। তাপ এক প্রকার কি? শক্তি মানে হচ্ছে কাজ। কাজ মানে হচ্ছে এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। বুঝতেছ? তোমরা অনেক বড় একটা যৌগিক রাশি এই তাপ। যদি এখানে তাপ না থেকে তাপমাত্রা থাকতো, যদি এখানে কি থাকতো? তাপমাত্রা। ধরো এখানে আছে তাপমাত্রা, তাহলে কিন্তু তাপমাত্রাও একটা মৌলিক রাশি হইতো। বাট তাপ একটা লব্ধ রাশি, তাপমাত্রা একটা মৌলিক রাশি। এখানে কনফিউজ খাবে রে অনেক পোলাপান। এই যে তাপমাত্রা এইটা মৌলিক রাশি, বাট তাপ হচ্ছে কেমন রাশি? লব্ধ মানে কি বলতো? যৌগিক। কেন যৌগিক সেটা ভাইয়া বলে দিলাম। কারণ তাপ ইকুয়াল টু শক্তি, মানে তাপ মানেই হচ্ছে শক্তি মানেই হচ্ছে কাজ মানেই ধরো এফ ইন্টু এস। তার মানে এটা একটা কি? লব্ধ রাশি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে কোনটি লব্ধ রাশি? এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের লব্ধ রাশি। ওকে, এরপরে এখান থেকে দেখো নিচের কোন রাশিদ্বয় ভেক্টর রাশি? তাহলে ভেক্টর রাশি দেখতে হবে। তো আমাদের ভেক্টর রাশি এই যে ত্বরণ,
দ্রুতি কিন্তু আমাদের স্কেলার রাশি ছিল, এই যে দেখো দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি, তাহলে এটা হবে না। ত্বরণ ভেক্টর রাশি, ঠিক আছে। ভর সময় দুইটাই স্কেলার রাশি, এই যে দেখো ভর আর সময় দুইটাই, এই যে ভর আর সময় দুইটাই স্কেলার রাশি। তারপর হচ্ছে স্মরণ আর বেগ, এই যে দেখো স্মরণ বেগ দুইটাই ভেক্টর, কোথায়, এই যে স্মরণ, এই হচ্ছে গিয়ে তোমার বেগ, দুইটাই ভেক্টর। তাহলে আমাদের অপশন কোনটা বলো, অপশন কোনটা কারেক্ট, স্মরণ ও বেগ। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নিচের কোনটি লব্ধ একক, লব্ধ একক, লব্ধ একক মানে কি, যৌগিক একক। তো এম্পিয়ার মানে তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, কেলভিন মানে হচ্ছে তাপমাত্রার একক কেলভিন, নিউটন হচ্ছে বলের একক, আর ক্যান্ডেলা হচ্ছে দীপন তীব্রতার একক, ঠিক আছে। এই যে দীপন তীব্রতার একক সিডি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নিউটন মানে কি, এটা বল না, তাহলে বল একটা কি লব্ধ রাশি, মৌলিক রাশি, 7টার মধ্যে তো পড়ে না, তাহলে কোনটি লব্ধ রাশি, আমাদের নিউটন। নিচের কোনটি মৌলিক একক, মৌলিক একক কি ভাইয়া, মৌলিক একক হচ্ছে এই যে আমরা এই যে কেলভিন, তাপমাত্রা পরিমাপের একক, এটা হচ্ছে কার, তাপমাত্রা পরিমাপের একক, এই যে দেখো তাপমাত্রা পরিমাপের একক কেলভিন, তাই এটা হচ্ছে আমাদের মৌলিক একক। তাহলে নিচের কোনটি মৌলিক একক, তাই এই যে আমাদের কেলভিনটা হচ্ছে আমাদের মৌলিক একক। তো আশা করি এটা বোঝা গেছে। নিচের কোনটি মৌলিক রাশি, তাহলে এখান থেকে দেখো তো মৌলিক রাশি কোনটা, মৌলিক রাশি কোনটা, এই যে আমাদের তাপমাত্রা, ঠিক আছে। একটু আগে আমরা তোমাকে দেখাইছি, এই যে দেখো তাপমাত্রা একটা কী রাশি, মৌলিক রাশি। এরপর হচ্ছে কোনটি মৌলিক একক, তাহলে মৌলিক একক কোনটা হবে আমাদের, আবারও এই যে আমাদের ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে আমাদের মৌলিক একক কোনটা, এই যে ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে আমাদের মৌলিক একক। বুঝতে পারছো কত সুন্দর না, দেখো সহজ। নিচের কোনটি মৌলিক রাশি নয়, কোনটা মৌলিক রাশি নয় বলো, তোমাদের হচ্ছে ভর, এই যে তাপ, তাপ আমরা দেখলাম মৌলিক রাশি নয়। এটা বারবার দেওয়ার কারণ হচ্ছে পোলাপান তাপ আর তাপমাত্রার সাথে গোলায়। তাপ হচ্ছে ভাই মৌলিক রাশি, সরি তাপমাত্রা হচ্ছে মৌলিক রাশি, তাপ হচ্ছে লব্ধ রাশি। কোনটি লব্ধ রাশি, তাহলে আমাদের এখানে লব্ধ রাশি হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, ভর, সময়, বল, বল হচ্ছে আমাদের লব্ধ রাশি। এরপরে এখান থেকে একটুখানি জুম করে দিয়ে এইখান থেকে দেখো নিচের কোনটি মৌলিক রাশি, তাহলে মৌলিক রাশি আবারও কোনটা, আমাদের দীপন তীব্রতা, তড়িৎ বিভব, বেগ, এখানে আমরা হচ্ছে দীপন তীব্রতা হচ্ছে আমাদের মৌলিক রাশি। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি, কেলভিন, ঠিক আছে। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। নিচের কোন রাশিটি, নিচের কোনটি যৌগিক রাশি, যৌগিক রাশি কোনটি বলো তো, যৌগিক রাশি এই যে আমরা এখানে তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর হচ্ছে তাপমাত্রা সব মৌলিক রাশি। এই যে দেখো তড়িৎ, এটা তোমার মুখস্থ রাখতে হবে কিন্তু, বুঝছো। এই যে পদার্থের পরিমাণ, বিদ্যুৎ প্রবাহ মানেই হচ্ছে তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, এগুলো সব কি স্কেলার, তাহলে বা মৌলিক রাশি, স্কেলারও এবং মৌলিক রাশি। তাহলে আমাদের লাগবে কি বলতো, যৌগিক রাশি। তাহলে এই যে ক্ষমতা, ক্ষমতা হচ্ছে আমাদের, ক্ষমতাকে প্রকাশ করি আমরা পি দিয়ে, পি হচ্ছে আমাদের কি বলতো, যৌগিক রাশি। কোন রাশি যুগলের মাত্রা ভিন্ন, তাহলে দেখো তো মাত্রা ভিন্ন মানে কি, দ্রুতিরও যেই মাত্রা বেগের মাত্রাও সেম। পার্থক্যটা কোথায়, দ্রুতির জন্য আমরা দিক উল্লেখ করি না, আর বেগের জন্য আমরা দিক উল্লেখ করি। যেমন সোজা রাস্তা দিয়ে যে যাবে সেটাকে আমরা বলতে পারি বেগ, বাট আঁকাবাঁকা, ধরো আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাবে তখন তো আসলে কোনো দিক থাকে না, কারণ একবার উত্তরে গেলা, দক্ষিণে গেলা, পূর্বে গেলা, পশ্চিমে গেলা, ফিক্সড কোনো দিক নেই। বাট সোজা গেছো ধরো উত্তর দিকে, তাহলে ওটা দিক আছে। তো দিক ছাড়া দ্রুতি যেটা, দিক ছাড়া বেগ যেটা, সেটাকে আমরা বলি দ্রুতি, আর দিক সহ দ্রুতি যেটা সেটাই আমরা বলি বেগ। তাহলে বেগ আর দ্রুতি একই জিনিস, তাহলে রাশি যুগলের মাত্রা এইটার একই, আমাদের লাগবে ভিন্ন, তাহলে এইটার মাত্রা একই। ত্বরণ আর মন্দন মানে বেগের বৃদ্ধির হার ত্বরণ, বেগ হ্রাসের হার মন্দন, এই দুটাও একই, তাহলে এই দুটার মাত্রাও। আর দেখো বল আর হচ্ছে ওজন, ঠিক আছে। কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে সেটাই হচ্ছে গিয়ে তার ওজন, তাহলে বল আর ওজনও একই। তাহলে পার্থক্যটা কোথায়, এখানে হচ্ছে পার্থক্য কাজ, কাজ হচ্ছে গিয়ে ক্ষমতা, মানে কাজ আর ক্ষমতা। তাহলে কাজের একক হচ্ছে জুল আর ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তাহলে জুলের মাত্রা ভিন্ন, তাহলে এককও ভিন্ন, মাত্রাও ভিন্ন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একক ভিন্ন হলে তো মাত্রা মাস বিভিন্ন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 12 গ অ্যান্সার। এরপরে হচ্ছে আমরা 13 নম্বরের প্রশ্নটা একটুখানি দেখি। 13 নম্বর প্রশ্নটা যদি একটুখানি দেখি, এখানে কি বলছে, পদার্থের পরিমাণের এসআই একক কোনটি। পদার্থের পরিমাণ, পদার্থ মাপি আমরা কোন এককে, মোল এককে। তাহলে পদার্থ পরিমাপের এসআই একক হচ্ছে আমাদের মোল। এরপর দেখো এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থ পরিমাপের একক কি, ওই তো একই, মোল, ঠিক আছে। আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থ পরিমাপের একক কি, পদার্থ পরিমাপের এসআই একক, আর আন্তর্জাতিক পদ্ধতিতে একক একই কথা। নিচের কোনটি মৌলিক রাশি, মৌলিক রাশি হিসেবে আমাদের চলে আসতেছে এই যে সময়, দেখার সাথে সাথে সময়। নিচের কোনটি লব্ধ রাশি, লব্ধ রাশি হিসেবে আমাদের চলে আসবে এই যে তাপ, বারবার দেখে আসতেছি তাপ, ওকে। কারণ তড়িৎ প্রবাহ, দৈর্ঘ্য, দীপন তীব্রতা সবই হচ্ছে কি মৌলিক রাশি, তাহলে লব্ধ রাশি হিসেবে কি আসবে, শুধু তাপ আসবে, ওকে। এবার হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি নয়, কোনটা মৌলিক রাশি নয় বলো, কোনটা মৌলিক রাশি নয়, দীপন ক্ষমতা, দীপন তীব্রতা আর হচ্ছে তড়িৎ প্রবাহ,
এখান থেকে দেখো দীপন তীব্রতা আমাদের হচ্ছে মৌলিক রাশি, দীপন তীব্রতা হচ্ছে আমাদের মৌলিক রাশি, বা দীপন ক্ষমতা মৌলিক রাশি নয়। একটুখানি খেয়াল করো, এই যে দেখো দীপন তীব্রতা এইটা হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো এই যে এই ছকটা কিসের বলো, এই ছকটা হচ্ছে মৌলিক রাশির ছক, এই ছকটা হচ্ছে আমাদের মৌলিক রাশির ছক, মৌলিক রাশি। তাহলে এখানে আমাদের দীপন তীব্রতা তো মৌলিক রাশি, কোনো সমস্যা নাই, বাট দীপন ক্ষমতা এটা আমাদের কি না বলো তো, মৌলিক রাশি না। তাহলে আমাদের এখানে নিচের কোনটি মৌলিক রাশি নয়, এই দীপন ক্ষমতা, ঠিক আছে। নিচের কোনটি লব্ধ রাশি, তাহলে লব্ধ রাশি আমাদের কোনটা হয় সবসময়, যে বল লব্ধ রাশি। তো আশা করি এগুলো বুঝা গেছো, এগুলো তো খুবই সহজ এমসিকিউ ছিল। এবার আমাদের টাইপ 4-এ চলে যাই আমরা। টাইপ 4-এ আমাদের কি আছে, উপসর্গ বা গুণিতক রূপান্তর, খুবই ইম্পর্টেন্ট এটা, এবং অনেক প্রশ্ন আসে। সো তুমি এখানে মনে রাখবা, মানে যেটা থেকে যেটাকে কনভার্ট করতে বলে তুমি জাস্ট এখানে এগুলো মনে রাখে। আসলে আমি জানি খুবই টাফ, তোমাদের এগুলো মনে থাকবে না। তো তোমরা যেটা করবা ভাইয়া, এটা জাস্ট একটুখানি মুখস্থ করার পরে এটা এখনই কাজে লাগবে যে বিষয়টা এমন না, অনেক জায়গায় তোমার কাজে লাগবে। বিশেষ করে এই যে কিলো, মেগা, গিগা, ঠিক আছে, টেরাটা এত বেশি লাগে না। আর এখানে হচ্ছে তোমার এই যে মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, এই যে এই ইউনিটগুলো তো তোমার মাস্ট 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 মুখস্থ করা লাগবে, মাস্ট 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 মুখস্থ করা লাগবে। এই ইউনিটগুলো যদি তুমি ভালো মতো মুখস্থ করে ফেলো, এই কয়েকটা, সবগুলা না করো, এই কয়েকটা কিলো, মেগা, গিগা, আর এখান থেকে হচ্ছে তোমার মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, এগুলো তুমি হচ্ছে ইন্টারে যখন উঠবা বা 9-10-এও ম্যাথ করার সময় প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। ওকে, তো এগুলো তুমি হচ্ছে যত দ্রুত সম্ভব এগুলো মুখস্থ করে ফেলবা। এখন মুখস্থ করলে এখনও বেনিফিটেড হবা, তারপরে ইন্টারে গিয়ে তো মাস্ট বি বেনিফিটেড হবাই হবা, ঠিক আছে। তো এখান থেকে আমি তোমাকে জাস্ট যেটা বলবো যে উপসর্গ বা গুণিতকের রূপান্তরের জন্য তুমি মনে রাখবা, এইগুলা আছে ধরো একে মিটারে, এগুলো কিসে আছে, মিটারে, এগুলাও ধরে আছে কিসে, মিটারে। তো আমি তোমাকে যদি বলি যে এক এক ডেসিমিটার, এই যে ডিসি মানে কি বলো, তুমি এভাবে মুখস্থ করবা, এইভাবে মুখস্থ করবা যে এক ডেকামিটার, এখানে ডেকামিটার আছে তো, ডেকামিটার আছে তো, ইকুয়াল টু তুমি মনে রাখবা হচ্ছে 10⁻1 মিটার। সেমভাবে এক মেগামিটার, তুমি হচ্ছে এখানে এক মেগামিটার ইকুয়াল টু হচ্ছে তোমার 10⁻6 মিটার। এখন এখানে মিটার না থেকে যে কোনো একক থাকতে পারে, যে কোনো একক থাকতে পারে, ঠিক আছে। আমি যদি এখানে মিটার না দিয়ে আমি যদি এখানে তোমার হচ্ছে কেজি দেই, বা আমি যদি এখানে কেজি না, আমি এখানে ধরো হচ্ছে কি দিতে পারি, আমি যদি এখানে ফ্যারাড দিই, আচ্ছা ফ্যারাডটাও তো তোমরা চিনো না, কি চিনো, লিটার চিনো ধরো সাপোজ। তাহলে আমি যদি বলি এক মেগালিটার, এক মেগালিটার, তো তোমাকে এখানে বুঝতে হবে 10⁻6 লিটার। মানে মেগার সাথে যদি এখানে লিটার দেয় তাহলে দুই পাশেই লিটার আসবে, এখানে মিটার দিলে দুই পাশেই মিটার আসবে। তো তুমি এত কমপ্লেক্স না করে মিটার দিয়ে শিখো। তুমি জাস্ট মনে করবা এটা হচ্ছে আমাদের এক মেগামিটার, এক মেগামিটার সমান সমান হচ্ছে আমাদের 10⁻6 মিটার। তাহলে এই মেগা শব্দটার মানেই হচ্ছে 10⁻6। এতটুকু জাস্ট বুঝছো, তাহলে এটা এইভাবে জাস্ট মুখস্থ করে ফেলবা। যেমন হচ্ছে এখান থেকে আমি তোমার পক্ষে বললেই দিলাম কিলো, মেগা, গিগা, তিনটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। আর এখান থেকে হচ্ছে তোমার মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, এগুলো মুখস্থ করে ফেলবা। আর এমসিকিউতে কিন্তু সবচেয়ে বেশি এই যে ফেমটোটা আসে, এমসিকিউতে বলতে গেলে সবই আসে, এখানে ফেমটো আসে আর হচ্ছে টেরা আসে, সরি ফেমটো না, পিকো আর টেরা, পিকো আর টেরা, ফেমটো আর পেটা, ফেমটো আর পেটা এগুলোও আসে, ঠিক আছে। ফেমটো আর পেটা, ফেমটো থেকে প্রকাশ করা হয় এফ দিয়ে, পেটাকে প্রকাশ করা হয় পি দিয়ে। সবগুলার মনে করো নাম শিখলেই ফার্স্ট লেটারই হচ্ছে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখন জাস্ট ব্যতিক্রম কোথায়, এই যে ব্যতিক্রম কোথায়, এটা হচ্ছে এই যে ডেকো, ডেকাতে হচ্ছে ডি এ দিয়ে লিখে, আর ডেসিকে ডি দিয়ে লিখে, মনে রাখবা। ডেকাকে হচ্ছে ডি এ দিয়ে লিখে আর ডেসিকে ডি দিয়ে লিখে, এখানে এটা কনফিউজিং হইতে পারে। আর মনে করো হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, সবগুলো হচ্ছে আমাদের ফার্স্ট লেটার, ঠিক আছে। আর এই যে পিকো, আর এখানে আমাদের যদি দেখো পেটা, পেটাকে আমরা পি দিয়ে লিখি, পিকোকেও আমরা আবার পি দিয়ে লিখি। এখানে একটু কনফিউজ হয়ে যাওয়া লাগে মাঝে মাঝে, যে পেটাকে আমরা লিখি পি দিয়ে, পিকোকে আমরা লিখি পি দিয়ে। তো এটার আগে আগে লিখে দিতে হয় যে পেটা নাকি পিকো। ওকে, সো এইখান থেকে দেখো এগুলো যদি বুঝে যাও তো এগুলো মুখস্থ করতে হবে তোমার, ঠিক আছে। এটা দেখো, ধরো আমি তোমাকে বলি যে ধরো 1-2 ঘন্টা যদি একটুখানি দেখো, মানে সরি 10 মিনিট দেখলে মুখস্থ হবে, 1-2 ঘন্টা পরে আবার দেখবা,
তারপর আবার একটু মুখস্থ হবে, এভাবে করতে করতে যতক্ষণ না পর্যন্ত মাথায় গেঁথে যায় ততক্ষণ পর্যন্ত দেখতে থাকবা। তো এখন দেখো 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ, 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ। তাহলে আমাদের আগে দেখতে হবে হেক্টো মানে কত 10⁻², আর ন্যানো মানে কত 10⁻⁹। তাহলে আমরা ধরো হচ্ছে 1 ন্যানো, আচ্ছা মিটার ধরবো, আমরা মিটার ধরি, যা ইচ্ছা ধরতে পারি। আমরা 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত পাই বলতো, 10⁻, কত পাই বলতো, -9 মিটার, ঠিক আছে না। আবার 1 হেক্টো, আমরা 1 হেক্টো, আচ্ছা ছোট হাতের এ দিয়ে এইচ দিয়ে লিখি, তো আমরা 1 হেক্টো মিটার সমান আমরা কত পাই বলতো, 10⁻² মিটার। তো এখন আমি যদি বলি যে ন্যানোমিটার, এখানে কি বলছে 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ, তাহলে ন্যানোর কত গুণ বলছে, তাই না। তাহলে 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁹ মিটার, আর 1 হেক্টোমিটার হচ্ছে 10⁻² মিটার। তাহলে এই হেক্টোমিটারটা ন্যানোমিটারের কত গুণ, সেটাই তো আমরা বের করব, তাই না। তো যদি আমরা এটা বের করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, তাই না। তো আমরা এখানে দেখতেছি যে হেক্টো আমাদের বড়, ন্যানো আমাদের ছোট। তাহলে হেক্টো ন্যানোর কত গুণ সেটা বের করার জন্য আমাদের এই যে হেক্টোকে ন্যানো দিয়ে কি করতে হবে বলতো, ভাগ করতে হবে। কেন ভাইয়া এটা, কারণ আমি যদি বলি একটা সংখ্যা হচ্ছে 5, আর একটা সংখ্যা হচ্ছে 10, আর একটা সংখ্যা হচ্ছে 10, আর একটা সংখ্যা ধরো হচ্ছে 5। আমি বললাম এই বড় সংখ্যাটা এই বড় সংখ্যাটা ছোট সংখ্যার কত গুণ, তুমি কি করবে বলো তো, জাস্ট 10কে 5 দিয়ে বড় সংখ্যাকে ছোট দিয়ে ভাগ করবা, তাহলে তুমি পাবা দ্বিগুণ, বুঝছো। তো একটা সংখ্যা আরেকটা সংখ্যার কত গুণ এইটা যদি বলে, তাইলে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো মানে এখানে বড় সংখ্যাটা কি আছে বলো তো, 10⁻², আর ছোট সংখ্যাটা কি আছে 10⁻⁻9, কে আছে বলো তো 10⁻⁻9। তো আমরা যদি এখানে 10⁻⁻9 দিয়ে দিই, তাহলে এই 10⁻⁻9টা উপরে চলে গিয়ে 10⁻11 হয়ে যাবে। বাট অপশনে আমাদের কোনোটাই নাই, তাহলে কোনোটাই যেহেতু নাই, তাহলে আমাদের অপশন অ্যান্সার হবে কি, কোনোটা নয়। ঠিক আছে, কত গুণ বললে আমরা বড়টাকে ছোটোটা দিয়ে ভাগ করব, তাহলে কত গুণ সেটা পেয়ে যাবো। আমরা দেখলাম 10⁻11 গুণ, বাট এটা নাই, তাহলে এটা কোনোটাই নয় হবে। ওকে, এরপর দেখো, আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই। এবার হচ্ছে 1 ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড, এটা ডিরেক্টলি আমরা পাই 10⁻9 সেকেন্ড, কারণ 1 ন্যানো, এখানে আমাদের জাস্ট ন্যানোর জায়গায় সেকেন্ড লাগিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাদের বোঝানোর সুবিধার্থে এই চিত্রটা হচ্ছে আমি একটুখানি নিয়ে যাই ওইখানে, দাঁড়াও, এই চিত্রটাকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সব জায়গায় নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা ইজিলি। তো এখান থেকে জাস্ট দেখো, এই চিত্রটাকে যদি আমি এখানে রাখি, তো আশা করি চিত্রটা দেখা যাচ্ছে। তো এখান থেকে দেখো, এই পেজে, প্রত্যেকটা পেজেই আমি এটা নিয়ে যাবো এখন থেকে, সো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আছে কি বলো, 1 ন্যানো সেকেন্ড। তো আমরা জানি এখানে আমাদের ন্যানো, এই যে ন্যানো, তাহলে ন্যানো আমাদের সেকেন্ড, তাই না। তো এখন আমরা ন্যানোর জায়গায় মিটার না লাগে একই লাগাবো, 1 ন্যানো সেকেন্ড লাগাবো। তো ন্যানো সেকেন্ড মানে কি 10⁻9 সেকেন্ড, তাহলে আমাদের এখানে কি হবে, ন্যানোর জায়গায় 10⁻9 বসবে, আর সেকেন্ড, তো 10⁻9 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমাদের কি বলছে বলতো, এখানে আমাদের বলছে যে 1 প্যাসকেল সমান কত এটিএম। এখানে আমাদের বলছে যে 1 প্যাসকেল সমান কত এটিএম, ঠিক আছে। প্যাসকেল থেকে আমাদের এটিএম এ নিতে হবে। সো এটা তো আমাদের একদম মুখস্থ থাকা দরকার। আচ্ছা, এটা আমাদের মুখস্থ থাকা দরকার, সেটা হচ্ছে 1 প্যাসকেল সমান 10⁵ এটিএম। ওকে, এটার কনভার্সনটা আমি চ্যাপ্টার 5-এ দেখাবো, এখানে মনে ভুলে চলে আসছে, তো এটা আপাতত তোমরা না বুঝলেও চলবে। তো এখানে আমাদের দেখো টেরার, এখানে এটার একটু এদিকে নিয়ে আসি, এখানে কি বলছে দেখো, এখানে আমাদের বলছে এখানে কি বলছে দেখো তো, টেরার সূচক কোনটি, টেরা মানে কি 10⁻12, আর একটা কিন্তু পিকো আছে 10⁻12। দেখো টেরা হচ্ছে 10⁻12 আর পিকো হচ্ছে 10⁻12, এখানে তোমরা হচ্ছে গুলাইতে পারো। তাহলে টেরার সূচক কোনটি, এই যে আমাদের টেরা 10⁻12, ঠিক আছে না। আর পিকো কোনটা 10⁻12, ঠিক আছে। এই যে পেটা হচ্ছে 15, ফেমটা হচ্ছে 10⁻15। তাহলে টেরা হচ্ছে আমাদের 10⁻12, আর
পিকো হচ্ছে 10⁻12, তাহলে আমাদের টেরা চাইছে, তাহলে আমাদের 10⁻12 এর সূচক, সূচক মানে পাওয়ার, তাহলে এই যে পাওয়ার কত 12, তাহলে এই যে সূচক টেরা এর সূচক কোনটি, টেরা এর পাওয়ার হচ্ছে 10⁻12। আর যখন এটা বুঝছো 1 মিলি সেকেন্ড সমান কত ন্যানো সেকেন্ড, তাহলে 1 মিলি সেকেন্ড, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের 1 মিলি সেকেন্ড, এটা সমান সমান আমাদের কত ন্যানো সেকেন্ড চাইছে, তাই না? ওকে, তাহলে আগে আমরা এখানে লিখি যে 1 মিলি সেকেন্ড ইকুয়াল হচ্ছে আমাদের 10⁻³ সেকেন্ড, 1 মিলি সেকেন্ড সমান সমান আমাদের 10⁻³ সেকেন্ড। আর 1 ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড ইকুয়াল হচ্ছে আমাদের 10⁻⁹ সেকেন্ড। 1 মিলি সেকেন্ড সমান সমান কত ন্যানো সেকেন্ড, আমাদের এটা হবে 10⁻⁹ সেকেন্ড। এখন মিলি সেকেন্ড বড় নাকি ন্যানো সেকেন্ড বড়, তাহলে আমরা মিলি সেকেন্ড থেকে কোথায় যাচ্ছি, ন্যানো সেকেন্ডে যাচ্ছি। তাহলে মিলি সেকেন্ড বড় নাকি ন্যানো সেকেন্ড বড় বলো, অবভিয়াসলি আমাদের মিলি সেকেন্ড বড়। তাহলে মিলি সেকেন্ড থেকে যদি আমরা ন্যানো সেকেন্ডে যাই, তাহলে আমাদের বড়টা থেকে কোথায় যাচ্ছি, ছোটোটাতে যাচ্ছি। নর্মালি বড়টা থেকে ছোটোটাতে গেলে মাল্টিপ্লাই হয়, বড়টা থেকে যদি ছোটোটায় যাই নর্মালি কি হয় বলো তো, মাল্টিপ্লাই হয়। বাট এখানে যেহেতু আমাদের উল্টাপাল্টা জিনিস, মানে হচ্ছে নেগেটিভ সহকারে জিনিস আছে, তাহলে আমরা জাস্ট করবো কি এটা দিয়ে ডিভাইড করে দিব। তাহলে 1 মিলি সেকেন্ড সমান 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ, আচ্ছা এটা তো কত গুণ বলছে, আচ্ছা কত গুণ বলছে, কত গুণ যদি বলে তাহলে ছোট কোনটা বলো তো, ছোট হচ্ছে আমাদের 1 ন্যানো সেকেন্ড। তাহলে একটু আগে আমি তোমাকে বলছি যে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করবা, যদি কত গুণ বলে, কত গুণ যদি বলে তাহলে কি করবো আমরা, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করব। তাহলে মিলি সেকেন্ড বড়, ন্যানো সেকেন্ড ছোট, কারণ এটার উপর 10⁻³ আছে, এটার উপর 10⁻⁹ আছে। তাহলে বড় কোনটা বলো, এটা, ছোট কোনটা এটা। তাহলে বড়টাকে আমরা যে 10⁻³ কে 10⁻⁹ দিয়ে ডিভাইড করে দেব। তো ডিভাইড করলে এখানে 10⁻³ থাকলো, আর এই 10⁻⁹টা সূচকের নিয়ম অনুযায়ী উপরে গিয়ে কি হয়ে যাবে বলতো, যোগ হয়ে যাবে। সূচকের নিয়ম অনুযায়ী, সূচকের নিয়ম কি বলতো, যদি a⁴x থাকে আর এখানে নিচে যদি a⁴y থাকে, তাহলে উপরে চলে গেলে এই যে x, তাহলে এখানে a⁴x, এই যে নিচেরটা যদি প্লাস থাকে উপরে গিয়ে হয়ে যাবে মাইনাস, আর নিচেরটা যদি মাইনাস থাকে, সাপোজ আলাদাভাবে লিখি যদি এভাবে থাকে যে a⁴x ধরো হচ্ছে y মাইনাস ওয়াই, বোঝা যাচ্ছে না, সুন্দর করে লিখতেছি, a⁴x ধর a⁻⁻y, a⁴x আর a⁻⁻y হইলে তারপরে হচ্ছে আমরা এখানে কি পাবো বলতো, a⁻x - y। এখানে আমরা তাইলে কি পাবো, মানে এখানে আমাদের প্লাস ছিল, তাহলে আমাদের এখানে a - y আর এখানে মাইনাস আছে, তাহলে a⁴x, এই মাইনাসটা উপরে গিয়ে একটা মাইনাস, সূত্রের মাইনাস, এটা কি হয়ে যাবে প্লাস y। বুঝাইতে পারছি, এই মাইনাসটা উপরে গিয়ে আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ নিচে যেটা থাকে সূচকের নিয়ম অনুযায়ী সেটা মাইনাস হয়। তো একটা সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাসে আলটিমেটলি মাইনাসে আলটিমেটলি প্লাস, a⁴x + y। তো এরকমভাবে আমাদের -3 ছিল, তারপরে আমি একটুখানি লিখে দেখাই তোমাকে, এখানে আমাদের -3 ছিল, সূত্রের জন্য নিচেরটা যদি উপরে যায় একটা মাইনাস দিতে হয়, প্লাস হচ্ছে আমাদের -9। তাহলে আমরা কি পাবো বলো, তো 10⁻³ + 9, তাহলে আমরা আলটিমেটলি -3 + 3, তাহলে হচ্ছে আমরা 10⁻ কত পাবো, 6 পাবো। এই যে 10⁻6, 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ডের অপেক্ষা কত গুণ, 10⁻6 গুণ। 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ, 10⁻6 গুণ। ওকে, এই জিনিসটা আবার আমি এখানেও একটুখানি পেস্ট করে দিই। তো এইখানে তো একটা ঝামেলা লেগে যাবে পুরা, কি ঝামেলা ভাইয়া, এখানে তো পিকোমিটার, এখন আমরা তো জানি পেটা মানেও হচ্ছে গিয়ে পি, পেটা মানেও হচ্ছে গিয়ে পি, পিকো মানেও হচ্ছে গিয়ে পি। তো এটা পার্থক্যটা করবা কোথা থেকে দেখো, এই যে যদি ক্যাপিটাল থাকতো, যদি এইভাবে থাকতো, এই যে পিকোমিটার, 1 পিকোমিটার, তাইলে তুমি এটাকে ধরতে কি পেটা, তাহলে তুমি এটাকে ধরতে হচ্ছে পেটা। বা যদি দেখো 1 পিকোমিটার, পিআরএম সেম লেভেলে, তাইলে তুমি এটাকে ধরবা হচ্ছে পিকো, তাহলে এটাকে ধরবা হচ্ছে তুমি পিকো। তাহলে পিকো মানে হচ্ছে কত বলো তো, 10⁻⁻12। সো এই জিনিসটা আশা করি বুঝছো তুমি এখন। তো এখান থেকে দেখো, তো আমরা এখানে পাবো 1 পিকোমিটার, 1 পিকোমিটার, আমাদের এখানে কি আসবে, 1 পিকোমিটার ইকুয়াল টু হচ্ছে আমাদের কত অ্যাটোমিটার, কত অ্যাটোমিটার, তো মানে হচ্ছে আমাদের এই যে অ্যাটোমিটার, অ্যাটোমিটার কীভাবে বুঝলাম, এই যে এ
স্মলে দেওয়া আছে। তাহলে 1 পিকোমিটার সমান সমান আমরা জানি হচ্ছে 10 টু দি পাওয়ার -12 মিটার। 1 পিকোমিটার আমরা জানি কি 10 টু দি পাওয়ার -12 মিটার। আর 1 অ্যাটোমিটার এটা সমান সমান আমরা জানি হচ্ছে 10 টু দি পাওয়ার -18 মিটার। ওকে, এখন পিকো থেকে যদি আমরা অ্যাটোতে যাইতে চাই আমাদের কি করতে হবে এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি পিকো থেকে অ্যাটোতে যাইতে চাই তাহলে পিকো হচ্ছে আমাদের একটা বড় ইউনিট, অ্যাটো হচ্ছে আমাদের একটা ছোট ইউনিট। বড় থেকে ছোটতে যাওয়ার জন্য নর্মালি করতে হইতো আমাদের মাল্টিপ্লাই, বাট যেহেতু এখানে আমাদের হচ্ছে এই ইউনিটটা হচ্ছে গিয়ে নেগেটিভ পাওয়ার, তাহলে যেটারে মাল্টিপ্লাই করা লাগবে সেটারে আমরা করব কি এখন ডিভাইড। যেটারে মাল্টিপ্লাই করা লাগবে সেটাকে আমরা করব ডিভাইড। তাহলে আমরা এখন পিকোমিটার থেকে কোথায় যাচ্ছি? অ্যাটোমিটারে যাচ্ছি। তাহলে আমাদের এই পিকোমিটারের এই ভ্যালুটা দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমাদের এখানে কত আসবে? 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই আমাদের অ্যাটোমিটার আসবে কত? 10 টু দি পাওয়ার -18। তাহলে আমাদের এখানে আসবে 10 টু দি পাওয়ার -18। ওকে, সো এই যে বড়টা থেকে ছোটটা যাচ্ছি, নর্মালি করতাম মাল্টিপ্লাই, ছোটটা দিয়ে মাল্টিপ্লাই করতাম, বাট যেহেতু এটা পাওয়ার আছে ইনভার্সে তাহলে মাল্টিপ্লাই না করে উল্টা কাজ করবো, এখন আমরা ডিভাইড করব। তো বড়টা থেকে ছোটটা ডিভাইড করলে তো এই সেমভাবে এখানে 10 টু দি পাওয়ার -12 এই মাইনাসটা উপরে গিয়ে কী হয়ে যাবে বলতো? প্লাস হয়ে যাবে, 18 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন 10 টু দি পাওয়ার -12 + 18, তাহলে আমাদের এখানে কত হবে? 6। 10 টু দি পাওয়ার 6 অপশন নাম্বার কোনটা? এ। ওকে, সো এখন আমাদের এই প্রশ্নটা একটুখানি পড়ো। সো এটা খুবই বেসিক একটা কোয়েশ্চেন, এখান থেকে জাস্ট কোনটা আমাদের কারেক্ট বলছে দেখো। আমাদের এখানে টেরা ইজ গ্রেটার দেন পিকো, তাহলে আমরা এখানে টেরা পাচ্ছি 10 টু দি পাওয়ার 12 আর পিকো পাচ্ছি হচ্ছে 10 টু দি পাওয়ার -12। অবভিয়াসলি এটাই বড়। সো বাকিগুলো দেখো, বাকিগুলো মিলবে না। 1 ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড? 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। অলরেডি আমি তোমাদের এটা বুঝে আসছি। নিচের কোনটি ন্যানো সেকেন্ড? দেখছো, ন্যানো সেকেন্ডে 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। দেখছো এটা কত ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের যেই সবগুলোও যদি মনে না রাখতে পারো, জাস্ট এই যে দেখো, কিলো, মেগা, গিগা, টেরা, আর এখানে পিকো, অ্যাটো, তারপর হচ্ছে তোমার এই যে মিলি, মাইক্রো, ন্যানো, এগুলো জাস্ট মুখস্থ রাখলেই হবে। এগুলো মুখস্থ, এগুলো দেখছো বারবার আসে, বলতে গেলে ঘুরে ফিরে সবগুলোই আসে, সবগুলো যে পড়ে ফেলবা সেটা হচ্ছে গিয়ে বেস্ট। আর এখানে চাইলে এইভাবে পড়তে পারো। ওকে, সো এখান থেকে আমি আবার ওই ছকটা নিয়ে আসি তোমাদের চোখের সামনে। যদি দেখো তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, কারণ তোমাদের অনেকেরই মুখস্থ নাই, তো যার কারণে দেখা যাবে আউলায় যেতে পারো। এখানে দেখো 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড? 1 পিকো ফ্যারাড, পিকো মানে কি 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। তো এই যে 1 পিকো ফ্যারাড, এখানে জাস্ট পিকো ফ্যারাড লাগাই দিছো, 10 টু দি পাওয়ার -। 1 পেটামিটার সমান কত মিটারের সমান? পেটা মানে কি বলতো? 10 টু দি পাওয়ার 15। তাহলে এই যে 10 টু দি পাওয়ার 15 মিটারের সমান। 1 পিকো ফ্যারাড সমান কত ফ্যারাড? এই যে আবারও এই সেম কোয়েশ্চেনটা আবার আসছে কেন? 1 পিকো ফ্যারাড 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড, হয়তো বললামই। তারপরে হচ্ছে আবার এই যে 13 নাম্বার, 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার? এটা একটুখানি খেয়াল করো, আমরা একটু আগে দেখলাম যে 1 পিকোমিটার ইকুয়াল টু হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার -12 মিটার। ওকে, বুঝছো? এই যে দেখো, বুঝো নাই মনে হয় না? এখান থেকে এই যে দেখো, এই যে এই ফিগারটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এখন তুমি নিজের চোখ দিয়ে দেখো, এখান থেকে আমাদের কি বলছে? 1 পিকোমিটার কত সেন্টিমিটার? তো সেন্টিমিটারই বলছে, কিন্তু আমরা এখানে 1 পিকোমিটার সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -12 মিটার। পিকোর যা জায়গায় জাস্ট 10 টু দি পাওয়ার -12 চলে আসছে। এই যে দেখো পিকোমিটার, এই যে 1 পিকোমিটার 10 টু দি পাওয়ার -12 মিটার। বাট এটাকে আমাকে কিসে নিতে হবে বলো তো? সেন্টিতে। এখন ছোট থেকে কিসে নিচ্ছি বলো তো? বড়তে নিচ্ছি। তাহলে আমাদের এই যে সেন্টি, আচ্ছা এই হিসাব বাদ দাও, এই এককের হিসাব বাদ দাও, নর্মাল হিসাব দিয়ে এতদিন কি শিখছো বলো তো? মিটারকে যদি সেন্টিমিটারে নিতে চাও, নর্মাল হিসাব দিয়ে বলো, মিটারকে যদি সেন্টিমিটারে নিতে চাও তাহলে 100 দিয়ে কী করতা বলো তো? 100 দিয়ে কী করতা? গুণ করতা না? তাহলে 100 দিয়ে আমাদের এই যে 10 টু দি পাওয়ার -12, এটা 100 দিয়ে কী করতা? গুণ করতা। তো 100 দিয়ে গুণ করলে তাহলে দেখবা যে এখানে 10 টু দি পাওয়ার 2 চলে আসবে। কি চলে আসবে এখানে? 10 টু দি পাওয়ার -12, আর এখানে 100 মানে কি 10 স্কোয়ার। তো এই যে গুণ থাকলে সূচকের নিয়ম অনুযায়ী এরা যোগ হয়ে যায়। তাহলে 10 টু দি পাওয়ার -12, 10 বেস সেম, তার মানে সূচকগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, +2। তাহলে আমাদের এখানে কত আসবে? 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু ঘ। এখন ভাইয়া এতক্ষণ তো আপনি শিখাইলেন সূচক দিয়ে, এখন নর্মাল নিয়ম শিখাইতেছেন, মানে ফাইজলামি শুরু করছেন। ঠিক আছে, করলাম না ফাইজলামি, সূচক দিয়েও দেখাই দিই। দেখো
সূচক দিয়ে যদি দেখাই তাহলে এখানে আমাদের কি আসে বলো তো, 1 পিকোমিটার 10⁻⁻12 আসলো, ঠিক আছে। আর 1 সেন্টিমিটার তাহলে হচ্ছে 10⁻² আসলো মিটার, এটাও মিটার। আমরা যাচ্ছি কোথায় বলো তো? আচ্ছা, তো এটা তো আমাদের পিকোমিটার সেন্টিমিটার দুইটাই এইভাবে আমরা মিটারে পেয়ে যাচ্ছি। সো এটারে ধরো আমরা মিটারে কনভার্ট করলাম না, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে পিকোমিটার থেকে, এটা পিকোমিটার থেকে কোথায় যাচ্ছি? সেন্টিমিটার। তার মানে আমরা কি বড় থেকে কিসে যাচ্ছি বলো তো? ছোটোতে। মিটার থেকে যাচ্ছি কোথায়? সেন্টিমিটারে। যদিও পিকোমিটারের ভ্যালুটা অনেক কম, সেন্টিমিটারে বেশি হবে, বাট আমরা যাচ্ছি কোথায়? মিটার থেকে যাচ্ছি হচ্ছে সেন্টিমিটারে, তাই না? এখন বড় থেকে যদি ছোটোতে যাই, নর্মালি আমরা কি করতাম? মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম, বাট এখানে আমাদের সেন্টিমিটার সূচক হিসেবে যদি পাই তাহলে হচ্ছে আমাদের 10-এর সূচক আছে -2। তাহলে যদি পাওয়ার -2 থাকে, নর্মালি যেটা এখানে গুণ করতাম সেখানে এখন করব কি? ভাগ। তার মানে আমরা 1 পিকোমিটার, এই যে এই পিকোমিটারের ভ্যালুটাকে, দ্যাট মিনস 10⁻12 এর ভ্যালুটাকে তোমার হচ্ছে সেন্টিমিটারের সূচকটা দিয়ে ভাগ করব। কেন? কারণ এই যে আমরা বড় ইউনিট থেকে ছোটোতে যাচ্ছি, মিটার থেকে যাচ্ছি কোথায়? সেন্টিমিটারে। তাহলে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে আমাদের নর্মালি করার কথা ছিল বলতো গুণ, কারণ বড় থেকে ছোট ইউনিটে গেলে আমরা গুণ করি, বাট যেহেতু এটা পাওয়ার হিসেবে এক্সপোনেন্ট নেগেটিভ আছে, তাহলে যেখানে গুণ করা লাগতো সেখানে করব ভাগ, যেখানে ভাগ করা লাগতো সেখানে করব গুণ। তো এখানে গুণ করা লাগতো মিটার থেকে সেন্টিমিটার। একটু আগে কিন্তু আমি 100 দিয়ে গুণই করছিলাম, বাট এটা কিন্তু আমি 100 লিখিনি, এখানে আমি কি লিখছি? এই যে আমরা এখন নিব হচ্ছে 10⁻²। তাহলে একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 1/100। তাহলে যেটা 100 দিয়ে যদি গুণ করতে হয় তাহলে 1/100 দিয়ে কি করতে হবে? এই যে 10⁻² মানে কিন্তু 10⁻² মানে কিন্তু হচ্ছে 1/100। তাহলে যেখানে 100 দিয়ে গুণ করতে হইতো সেখানে এখন কি 10⁻² দিয়ে ভাগ করতে হবে। তাহলে উল্টায় গিয়ে মানের কোনো পরিবর্তন হবে না। সূচকের নিয়মে যদি আমি করি তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি, তাহলে পিকোমিটারের ভ্যালুকে সেন্টিমিটারের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করার কথা ছিল, বাট যেহেতু এটা ইনভার্স লেখার আছে তাহলে আমরা এটা কী করে দেবো? ডিভাইড করে দেবো। তো 10⁻² যদি ডিভাইড করি তাহলে 10⁻², এই মাইনাসটা উপরে গিয়ে প্লাস হয়ে যাবে, +2 ইকুয়ালটা আমরা পাবো 10⁻−10। আশা করি এটা বুঝছো। সামনে আগে আমরা এরপর এখান থেকে দেখো এখানে কি বলছে, পরের প্রশ্নটায় এখান থেকে দেখো, এখানে বলছে এসআই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ কোনটি? দেখো সবচেয়ে ছোট উপসর্গ এখানে যেটা আছে ফেমটো, মানে কি 10⁻15 আর হচ্ছে ন্যানো মাইক্রো। তাহলে সবচেয়ে ছোট আছে কে বলতো? পেটা তো হচ্ছে আমাদের কত? 10⁻15, এটা তো বড়, তাহলে আমাদের হচ্ছে ফেমটো। যদি এখানে তোমাদের একটুখানি দেখাই, তো এখান থেকে দেখো অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে আমাদের এইগুলার মধ্যে যেটা আছে সবগুলোর মধ্যে যে পেটা মানে কি 10⁻15, তাহলে এটা তো অনেক বড়, 10⁻15 অনেক বড়। পেটা আছে আমাদের কত বলো তো? পেটা আছে হচ্ছে আমাদের 10⁻15, ফেমটো 10⁻−15, ন্যানো 10⁻−19, মাইক্রো 10⁻−6। তাহলে বলো তো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? যার উপর নেগেটিভ পাওয়ার বেশি সেই ভ্যালুটা সবচেয়ে ছোট। তাহলে আমাদের যেহেতু ফেমটো এখানে 10⁻−15 সবচেয়ে ছোট, তাহলে আমাদের অপশন হবে কোনটা? ফেমটো। ওকে, বলের এটা মাত্রা। এখন আমাদের অন্য হচ্ছে আয়তনের মাত্রা, অন্য টাইপের কোয়েশ্চেন এখানে চলে আসছে মেবি। হ্যাঁ, আমাদের এই যে মাত্রা ও এককের টাইপের প্রশ্ন ভুলে মনে এখানে চলে আসছে। সো এই দুইটা আমরা আপাতত স্কিপ করলাম। এখান থেকে আমরা এইটা দেখি, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। সো এইখান থেকে এটা দেখি আমরা যে 1 টেরা সমান কত? 1 টেরা মানে হচ্ছে 10⁻12। এই যে টেরা মানে হচ্ছে 10⁻12। ঠিক আছে, এটা আমাদের এখানে শেষ। এরপর আমাদের এখানে জাস্ট দুইটা প্রশ্ন আছে, সেই দুইটা প্রশ্ন আমরা করে ফেললে আমাদের এই টপিকটা শেষ। আজকের ক্লাসটা এই টপিক পর্যন্তই থাকবে, কারণ এরপরে হচ্ছে আরও যে দুইটা টপিক আছে, যেহেতু রেকর্ডেড ক্লাস দিতেছি, ওই দুইটা টপিকেরও রেকর্ডেড ক্লাস এক ফাঁক দিয়ে আপলোড করে দিয়ে দিব না। ওইখানে বিজ্ঞানীদের পরিচিতি থাকবে, আর আমাদের এই যে লাস্ট টাইপটা মাত্রা ও এককের এই টাইপটা থাকবে। ঠিক আছে, সো এই স্লাইড যদিও আপলোড করে দিব, ওগুলো সলভ করে দিব নেক্সট অন্য একটা রেকর্ডেড ক্লাসে। তাহলে আমাদের এখানে 10 ফেমটোমিটার সমান কত মিটার? তাহলে আমরা এখানে ফেমটোমিটার থেকে মিটারে যাচ্ছি, তাহলে আমরা এখানে পাচ্ছি কি 10 FM, 10 আচ্ছা স্মল এম। তাহলে আমাদের ফেমটো, আমাদের এখানে কি আসবে বলো তো? ফেমটো। তাহলে আমাদের 1 FM স্মল এম, কিন্তু এই যে ফেমটো 10⁻15, তো
ফেমটোমিটার সমান সমান আমাদের কত কি বলছে বলো তো, কত মিটার। তাহলে মিটার ছোটোটা থেকে আমরা বড়টাতে যাব, তাহলে আমাদের এখানে 10⁻⁻⁻ ডিরেক্টলি -15, এই 1 ফেমটোমিটার ইকুয়াল টু 10⁻⁻15 মিটার, 10⁻⁻15। 1 টেরাগ্রাম সমান কত গ্রাম? টেরা মানে কি বলতো, টেরা মানে হচ্ছে 10⁻12। তাহলে এখানে আমরা যদি এখানে টেরাগ্রাম লাগিয়ে দিই, তাহলে এখানে আমরা কত পাবো? 10⁻12 গ্রাম। দুই পাশে জাস্ট গ্রাম লাগিয়ে দিব। তাহলে 1 টেরাগ্রাম ইকুয়াল টু আমরা পাচ্ছি কত? 10⁻12 গ্রাম। 1 টেরাগ্রাম ইকুয়াল টু আমরা পাচ্ছি 10⁻12 গ্রাম। এটা হচ্ছে আমাদের 1-এর জন্য। টেরা মানেই হচ্ছে 10⁻12, গ্রাম গ্রাম ঠিক থাকলেও টেরার কথার জায়গায় 10⁻12 চলে আসবে। বুঝছো? আশা করি বুঝছো যে আসলে যদি আমাকে বলে 1 টেরাগ্রাম, তাহলে এই যে 1 টেরাগ্রাম, 1-এর জায়গায় 1 থাকলো, টেরার জায়গায় চলে আসবে 10⁻12 আর গ্রামের জায়গায় গ্রাম থাকলো। তো আলটিমেটলি 1 টেরাগ্রাম সমান সমান কত? 10⁻12 গ্রাম। 1 টেরাগ্রাম সমান 10। 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? এখানে একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন হতে যাচ্ছে। 1 ন্যানোমিটার 10 ন্যানোমিটার সমান সমান কত মিটার? তো আমরা জানি হচ্ছে 1 ন্যানোমিটার সমান সমান হচ্ছে 10⁻⁻9 মিটার। বাট আমাদের কি বলছে? 10 ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটারও যদি এত মিটার হয়, তাহলে এই মিটারটাকে জাস্ট 10 দিয়ে গুণ করে দিলেই 10 ন্যানোমিটার পাবো। তাহলে আমরা 10 দিয়ে যদি গুণ করি, তাহলে উপরে পাওয়ার একটা যোগ হবে। তাহলে আমরা 10 ইন্টু পাওয়ার একটা যদি যোগ হয়, তাহলে 10 ইন্টু 10⁻1, তার মানে আমরা এই যে 10⁻⁻9, তার মানে আমরা এখানে পাবো 10⁻9 প্লাস 1। তার মানে আমরা এটা সহজেই বোঝা যায় 10⁻⁻8। এগুলো করারও দরকার নেই, দেখার সাথে সাথে, যেহেতু 10 দিয়ে গুণ করলে পাওয়ার 1 কমে যাবে, তাহলে 10⁻⁸ দেখার সাথে সাথে। ওকে, সো আজকে আমাদের এই টাইপটা শেষ হলো। এর পরের টাইপ হচ্ছে মাত্রা ও একক। এই টাইপটা কমপ্লিট করে, এই চ্যাপ্টারটা কমপ্লিট করে রেকর্ডেড ক্লাস খুব দ্রুতই আপলোড দিয়ে দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।